নমস্কার, ইনফাইনাইট ফিজিক্সে স্বাগত। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা জানো তোমাদের WBHA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের একটা টেস্ট পেপার বেরিয়েছে। সেই টেস্ট পেপারের অলরেডি দুটো মডেল কোশ্চেন সেট কিন্তু সলিউশন করে দেওয়া আছে। যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আজকে আলোচনা করব মডেল কোশ্চেন সেট 3 নিয়ে। মডেল কোশ্চেন সেট 3তে যে অঙ্কগুলো মূলত আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো MCQ এবং শর্ট কোশ্চেন কিন্তু ওই টেস্ট পেপারের পিছনে অ্যান্সার করে দেওয়া আছে। তো তাহলে দেখো 2.1-এ একটা কোশ্চেন আছে, অর্থাৎ গাণিতিক প্রশ্ন আছে। দেখো বলছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়, একই সময় অ্যানোডে কত আয়তন গ্যাস উৎপন্ন হবে অ্যানোডে। তাহলে দেখো ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়। আমরা জানি কি ক্যাথোডে আর অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয় জলের তড়িৎ বিশ্লেষণ করলে? অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন আর ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয় এদের অনুপাতটা হলো হাইড্রোজেন ইস টু অক্সিজেন সমান 2:1, অর্থাৎ হাইড্রোজেন উৎপন্ন হয় দুগুণ এবং অক্সিজেন উৎপন্ন হয় একগুণ। অক্সিজেনের ডবল হাইড্রোজেন উৎপন্ন হয়। কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া আছে যে ক্যাথোডে 22.4 লিটার, তো ক্যাথোডে কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন। তার মানে ক্যাথোডে যদি 22.4 লিটার অর্থাৎ 22.4 লিটার যদি হাইড্রোজেন উৎপন্ন হয়, তার হাফ উৎপন্ন হবে কি? অ্যানোডে অক্সিজেন। তাহলে অ্যানোডে কত আয়তন গ্যাস উৎপন্ন হবে? অর্থাৎ অ্যানোডে 22.4/2 অর্থাৎ 11.2 লিটার গ্যাস উৎপন্ন হবে, এবং সেটা কি গ্যাস? অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, এবং অবশ্যই সেটা কি? অক্সিজেন গ্যাস। বুঝতে পেরেছো? তাহলে পরের কোশ্চেনটা দেখো ঘরের উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার। উষ্ণতা অপরিবর্তিত রেখে 19 সেন্টিমিটার পারদের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? দেখো উষ্ণতা অপরিবর্তিত বলেছে, তাহলে যে ঘরের উষ্ণতাটা কত সেটা আর আমার জানার দরকার নেই। তারপর দেখো কি ডেটা দেওয়া আছে। 76 সেন্টিমিটার পারদের চাপে, অর্থাৎ P1 ইকুয়াল টু দেওয়া আছে 76 সেন্টিমিটার পারদের চাপ। তারপরে দেখো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V1, অর্থাৎ V1 ইকুয়াল টু 1 লিটার, আয়তন 1 লিটার। উষ্ণতা অপরিবর্তিত রেখে 19 সেন্টিমিটার পারদের চাপে, মানে P2 ইকুয়াল টু 19 সেন্টিমিটার পারদের চাপ, ওই গ্যাসের আয়তন কত হবে? অর্থাৎ V2 ইকুয়াল টু কত হবে? আমরা জানি কি চার্লস ও বয়েলের যে সমন্বয় সূত্রটা আছে, একটা সূত্র মনে রাখলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো সবগুলো করতে পারবে। দেখো P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এই সূত্রটা আমরা সবাই জানি। কিন্তু যেহেতু উষ্ণতা কোনো ফাংশান এই কোশ্চেনটাতে নেই, তাহলে এই সূত্রটা মডিফাইড হয়ে কি হয়ে যাবে? P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে দেখো P1 মানে 76 ইন্টু V1 মানে 1, P2 মানে কত? 19 ইন্টু V2 মানে জানি না, বের করতে হবে। তাহলে V2 ইকুয়াল টু কত হবে? 76/19। এটা কাটাকাটি করলে কত হবে? 4, অর্থাৎ 4 লিটার। বোঝা গেছে? তাহলে অন্তিম আয়তন অর্থাৎ ওই গ্যাসের যে আয়তন এটা হবে কত? 4 লিটার। পরের কোশ্চেনটা দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1.4 গ্রাম কোনো গ্যাস 0.03 অ্যাটমসফিয়ার চাপে 41 লিটার আয়তন দখল করে। গ্যাসটির আণবিক ভর কত? ওই একই সেম কোশ্চেন। কি প্যাটার্ন কি ডাটা আমার দেওয়া আছে সেইগুলো আগে আমরা নোট ডাউন করব। দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, টোটাল কোশ্চেনটাতে কিন্তু আর কোনো উষ্ণতা দেওয়া নেই। তাহলে আমরা এটাকে লিখব T ইকুয়াল টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 1.4 গ্রাম, তাহলে W ইকুয়াল টু 1.4 গ্রাম। চাপ সমান কত দেওয়া আছে? 0. অর্থাৎ P ইকুয়াল টু 0.03 ATM। তারপরে দেখো আয়তন কত বলা আছে? V ইকুয়াল টু 41 লিটার দখল করে থাকে। তাহলে গ্যাসটির আণবিক ভর কত? আমরা জানি আণবিক ভরের সংকেত হলো M।
এবার দেখো এই যে TWPVM এইগুলো দিয়ে আমার কোনো রাশি জানা আছে কিনা, কোনো সূত্র জানা আছে কিনা। TWPVM এটা দিয়ে দেখো আমরা একটা সূত্র জানি কি না, PV ইকুয়াল টু NRT এবং N সমান কি W/M/RT, আদর্শ গ্যাস সমীকরণ। এবার এই যে 27°C আছে এটাকে আমার কেলভিনে করে নিতে হবে। তো কেলভিনে করলে আমাদের কি করতে হবে, 273 যোগ করতে হবে, তাহলে হলো কি এটা 300 কেলভিন। তাহলে দেখো পিটা কত, 0.03 ইন্টু ভি কত 41 ইকুয়াল টু ডব্লু কত 1.4 বাই এম বের করতে হবে, তাই রেখে দিলাম, ইন্টু আর কি না সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে হলো 0.082 লিটার এটিএম ইউনিটে। লিটার এটিএম ইউনিটে কিন্তু এর ভ্যালু হলো 0.082, তাহলে 0.082। এইরকম টাইপের কোশ্চেন কিন্তু খুব আসছে, এই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। ইন্টু টি 300, তাহলে এটাকে ক্যালকুলেট করলে তাহলে এম ইকুয়াল টু কী হবে 1.4 ইন্টু 0.082 ইন্টু 300 বাই 0.03 ইন্টু 41। তো এই টোটালটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 28, অর্থাৎ আণবিক ভর হলো কত 28। চলো পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলছে কার্বন ডাই অক্সাইডের লুইস ডট গঠনচিত্র অঙ্কন করো। কার্বন ডাই অক্সাইডের, তাহলে কার্বন ডাই অক্সাইড কী কী মৌল নিয়ে গঠিত হয়েছে, কার্বন এবং অক্সিজেন। তাহলে কার্বন সর্বপ্রথম আমাদের লুইস ডট অঙ্কন করতে গেলে আগে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত জানতে হবে। তো আমরা জানি কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত 6। তো 6কে যদি ইলেকট্রন বিন্যাসে ভাঙি তাহলে কি হবে, কে কক্ষ এল কক্ষ, কে কক্ষতে থাকবে 2, এল কক্ষতে থাকবে 4টে, অর্থাৎ বাইরের কক্ষে 4টে। অক্সিজেনের কত পারমাণবিক ক্রমাঙ্ক 8, তাহলে এটা হবে কত কে এল 2, 6। এবার কার্বনটাকে কি করতে হবে, কার্বন লিখে কার্বনের বাইরের কক্ষে যে কটা ইলেকট্রন আছে সেই কটা ইলেকট্রনকে আঁকতে হবে। তো কার্বনের বাইরের কক্ষে যে কটা ইলেকট্রন আছে সেই কটা ইলেকট্রন আঁকলাম। দেখো কার্বনের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আছে, 4টে ডট দ্বারা এখানে কার্বনের বাইরের কক্ষে যে 4টে ইলেকট্রন সেটা বোঝানো হলো। তো কার্বনটাকে যদি আমি রেড কালার করে দিই তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। দেখো ব্ল্যাক কালারের যে 4টে ডট সেটা বোঝাচ্ছে কার্বনের বাইরের কক্ষে ইলেকট্রন। এবার অক্সিজেনকে লিখলাম, অক্সিজেনের বাইরের কক্ষে যে 6টা ইলেকট্রন আছে সেই 6টা ইলেকট্রনকে আমার অন্য রকমভাবে বোঝাতে হবে, অর্থাৎ ডট আর দেয়া যাবে না। যেহেতু ডটটা কার্বনের ক্ষেত্রে দিয়েছি তাই এখানে দিলাম স্টার। দেখো 6টা অক্সিজেনের বাইরের কক্ষে। এবার অক্সিজেনটাকে যদি আমি আলাদা কালার করে দিই তাহলে বোঝা গেল। দেখো অক্সিজেনের বাইরে যে 6টা স্টার আছে সেটা হচ্ছে অক্সিজেনের বাইরের কক্ষের 6টা ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করছে। এবার দেখো আমরা সব সময় জানি কি যে প্রত্যেকটা মৌল চাইবে অষ্টক পূর্তি করতে, কিন্তু দুঃখের বিষয় হলো কার্বনেরও কম আছে অষ্টক পূরণ করার জন্য, আবার অক্সিজেনেরও কম আছে। তাই এক্ষেত্রে এরা কি করবে, ইলেকট্রন জোড় গঠন করবে। ইলেকট্রন জোড় গঠন করবে মানে যে দুটো ইলেকট্রনকে সমানভাবে একবার কার্বন ব্যবহার করবে একবার অক্সিজেন ব্যবহার করবে। তো দেখো বিষয়টা, কার্বনের যেহেতু 4টে ইলেকট্রন বাইরের কক্ষে আছে তো ও চাইবে আমার বাইরের কক্ষে 8টা হোক, তাই ও কি করবে অক্সিজেনের একটা ইলেকট্রনের সঙ্গে ও একটা সমভাবে জোড় তৈরি করলো। তাহলে দেখো ছিল নিজের কার্বন 4টে, কার্বনের 4টে ইলেকট্রন, আবার অক্সিজেনের একটা ইলেকট্রনকে নিয়ে ও কাজ চালাচ্ছে, তাহলে হয়ে গেল 5টা ইলেকট্রন। কিন্তু দরকার কটা, আরও 3টে দরকার। তাহলে আর একটা অক্সিজেনের আর একটা ইলেকট্রনের সঙ্গে ও কী করলো, আর একটা জোড় তৈরি করলো। তাহলে দেখো কার্বনের ছিল কটা, 1, 2, 3, 4টে নিজস্ব ছিল আর 2টো জোড় গঠন করলো, অর্থাৎ অক্সিজেনের 2টো ইলেকট্রনকে নিয়ে ও কাজ চালাচ্ছে। তাহলে 4টে নিজের ছিল
অক্সিজেনের 2টো, 6টা হয়ে গেল। কিন্তু এদিকে দেখো অক্সিজেনের কটা হয়েছে, অক্সিজেনের 6টা নিজস্ব ছিল, অর্থাৎ যে 6টা স্টার মার্ক দেওয়া আছে সেই 6টা নিজস্ব ছিল। এবং কার্বনের সাথে জোড় গঠন করার জন্য কার্বনের 2টো ইলেকট্রনকে নিয়ে অক্সিজেন কাজ চালাচ্ছে, তাহলে 6টা আর এই 2-এ 8টা অক্সিজেনের হয়ে গেল। কিন্তু কার্বন বেচারার এখনও কিন্তু 2টো বাকি আছে, 4টে নিজস্ব আর একটা অক্সিজেনের থেকে 2টো ইলেকট্রন ধার নিয়েছে, তাহলে হলো কটা, 6টা। কিন্তু আরও 2টো লাগবে, যেহেতু অষ্টক পূর্তি করতে হবে, তাই আর একটা অক্সিজেন নিলাম। আর একটা অক্সিজেনের ওই রকম বাইরের কক্ষে 6টা ইলেকট্রন স্টার মার্ক দিয়ে অঙ্কন করলাম। এবার অক্সিজেনটাকে রেড কালার দিয়ে দিলাম। এবার দেখো কার্বনের এই যে 2টো ইলেকট্রন ফাঁকা পড়ে আছে, এরা কি করবে, এই অক্সিজেনের সঙ্গে আরেকটা বন্ড তৈরি করলো, আবার এই যে ইলেকট্রনটা এই অক্সিজেনের একটা ইলেকট্রনের সঙ্গে আরেকটা বন্ড তৈরি করলো। তাহলে হলো কি না, কার্বন ডবল বন্ড অক্সিজেন, এদিকেও ডবল বন্ড অক্সিজেন, 4টে ইলেকট্রন, প্রত্যেকটা অক্সিজেনে 4টে করে ইলেকট্রন পড়ে আছে। এটাই হলো কার্বনের লুইস ডট। এই গঠনটাই হলো কার্বনের লুইস ডট গঠন। পরের কোশ্চেনটা দেখো, এ ও বি দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 ও 20। মৌল দুটি যুক্ত হয়ে যৌগ গঠন করলে কি বন্ধন সৃষ্টি হবে? মৌল দুটি যুক্ত হয়ে যৌগ গঠন করলে কি বন্ধন সৃষ্টি হবে? তো এ মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 7। তাহলে এটাকে যদি ইলেকট্রন বিন্যাসে ভাঙি, তাহলে প্রথম কক্ষে কত থাকবে? প্রথম কক্ষে 2 আর শেষের কক্ষে এল কক্ষে থাকবে 5। একই রকমভাবে বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত? 20। তাহলে কে কক্ষে কটা হবে? 2টো। এল কক্ষে কটা হবে? 8টা। 8 2 10টা হয়ে গেল। এম কক্ষে কটা হবে? 8টা। তাহলে 18টা। এন কক্ষে কটা হবে? 2টো। তাহলে দেখো যে বি মৌলটার বাইরের কক্ষে 2টো ইলেকট্রন, এ মৌলটার বাইরের কক্ষে 5টা ইলেকট্রন। এ মৌলটার বাইরের কক্ষে যে 5টা ইলেকট্রন আছে সেই 5টা ইলেকট্রনকে অঙ্কন করলাম। এবার বি মৌলটার বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 2টো ইলেকট্রন। দেখো বি মৌল যদি 2টো ইলেকট্রন এ মৌলকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু বি মৌলের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। কিন্তু এ মৌলটার যেহেতু 5টা ইলেকট্রন আছে, তাই 2টো নিলেও কিন্তু 8টা পূরণ হবে না, 7টা হবে কিন্তু 8টা পূরণ হবে না। তো তাহলে আপাতত বি মৌল ছেড়ে দিক এ মৌলকে, কটা ইলেকট্রন? 2টো ইলেকট্রন। বি মৌল এ মৌলকে একটা ইলেকট্রন ছেড়ে দিল আর একটা ইলেকট্রন দিয়ে দিল। তাহলে এ মৌলের কটা হলো? এ মৌলের ছিল কটা? 4টে, একে 5টা ইলেকট্রন ছিল আর 2টো নিল, 7টা ইলেকট্রন। কিন্তু আরও তো একটা ইলেকট্রন লাগবে, তো আরও আরেকটা ইলেকট্রন লাগার জন্য সে কী করলো? আর একটা বি মৌলকে ডাকলো। আর একটা বি মৌল যখন এলো, বি মৌলের বাইরের কক্ষে আমরা জানি কটা করে ইলেকট্রন আছে? 2টো করে ইলেকট্রন আছে। তো 2টো ইলেকট্রন বি মৌল কী করলো? এ মৌলকে আর একটা ইলেকট্রন দিয়ে দিল। যেই এ মৌলকে আর একটা ইলেকট্রন দিয়ে দিল, তখন দেখো এ মৌলের 8টা ইলেকট্রন কিন্তু পূরণ হয়ে গেল। ছিল নিজস্ব 5টা, আর প্রথম বি মৌলটা থেকে 2টো নিয়ে নিয়েছে 7টা, আর একটা বি মৌলর থেকে একটা নিয়ে নিয়েছে 8টা। কিন্তু এই বি মৌল রেগে বসে আছে, কারণ এর এখনও একটা ইলেকট্রন আছে। তো বলছে নিলে আমার 2টো নাও, তা না হলে মোটে নিও না। কিন্তু যেহেতু এ মৌলের 8টা পূরণ হয়ে গেছে, তখন এ মৌল আর এই এ মৌলটা আর ইলেকট্রনটা বি মৌলের ইলেকট্রনটা নিতে পারছে না। তখন ও কী করলো? আর একটা এ মৌলকে ডাকলো। তো এ মৌলের কটা ইলেকট্রন আছে বাইরের কক্ষে? 5টা ইলেকট্রন। তো বাইরের কক্ষে 5টা ইলেকট্রন অঙ্কন করলাম। দেখো এই 5টা ইলেকট্রন আছে, আবার এই বি মৌলটা থেকে একটা ইলেকট্রন নিলে কটা হলো? 6টা ইলেকট্রন। দেখো 6টা, এই বি তো 2টো দিয়ে খালাস হয়ে গেল, কিন্তু এ মৌলটার আরও 2টো ঘাটতি আছে। সেকেন্ড যে এ মৌলটা, এই এ মৌলটার কিন্তু আরও 2টো ঘাটতি আছে। ছিল 5টা, একটা নিয়েছে 6টা, কিন্তু আর একটা ঘাটতি, আরও 2টো ঘাটতি আছে। তখন কি করলো? ও আর একটা বি মৌলকে ডাকলো এবং সেই বি মৌল থেকে 2টো ইলেকট্রন নিয়ে নিল। তাহলে দেখো একটা এ মৌল
কটা করে ইলেকট্রন নিচ্ছে? একটা এ মৌল 3টে করে ইলেকট্রন নিচ্ছে, তাহলে দুটো এ মৌল 3টে করে ইলেকট্রন নিয়েছে, তাহলে 3 মাইনাস। এদিকে বি মৌল, অর্থাৎ কটা বি মৌল? দুটো বি মৌল, সরি 3টে বি মৌল, 3টে বি মৌল কটা করে ইলেকট্রন নিয়েছে? কটা করে ইলেকট্রন ছেড়েছে? দুটো করে ইলেকট্রন ছেড়েছে, তাহলে 2 প্লাস। বি মৌল যেহেতু ইলেকট্রন ছেড়েছে তাই প্লাস, ইলেকট্রন ছাড়লে আমরা জানি কি প্লাস। কটা করে ইলেকট্রন ছেড়েছে এক একটা বি মৌল? দুটো করে। কটা বি মৌল? 3টে বি মৌল, তাহলে 3b 2 প্লাস। কটা এ মৌল কটা করে ইলেকট্রন নিয়েছে? দুটো এ মৌল 3টে করে ইলেকট্রন নিয়েছে, তাই 2a 3 মাইনাস। তাহলে যৌগটা হবে কি না B3A2, 3টে বি মৌল দুটো এ মৌল, B3A2। এবার দেখো কি ধরনের বন্ধন সৃষ্টি হবে। তো দেখো এই যে ইলেকট্রনগুলো এরা ছেড়ে দিচ্ছে, বি মৌলটা ছেড়ে দিচ্ছে, এ মৌলটা নিয়ে নিচ্ছে। যখন কোনো মৌল ইলেকট্রন পুরোপুরি বর্জন করে আর অন্য মৌল ইলেকট্রন গ্রহণ করে, তখন সেটা আমরা কি জানি? আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ। কিন্তু যখন একটা ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে তখন সেটা হয় কি? সমযোজী যৌগ। তাহলে এটা হবে আয়নীয় যৌগ। এবং সংকেতটা কি হলো? B3A2, B3A2। পরের কোশ্চেনটা দেখো, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র রূপটি প্রতিষ্ঠা করো। এটা কিন্তু বইতে করে দেওয়া আছে, তোমরা পারবে। যেটা কনফিউশন কোশ্চেন সেইটা আমি বলে দিচ্ছি। দেখো এর দ্বিতীয় পার্ট, চার্লসের সূত্রের ভি স্মল টি, এইটা ভালো করে খেয়াল করবে। চার্লসের সূত্রের ভি স্মল টি লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? অর্থাৎ টি অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? দেখো এই যে লেখচিত্রটা দেয়া আছে, ক্যাপিটাল ভি আর স্মল টি এইটা দেয়া আছে। যদি এই লেখচিত্রটা ভি ক্যাপিটাল টি থাকতো তাহলে কিন্তু অন্যরকম হতো। যেহেতু স্মল টি দেয়া আছে, স্মল টি মানে হলো ডিগ্রি সেন্টিগ্রেড বোঝায়, স্মল টি মানে হলো টেম্পারেচারটা ডিগ্রি সেন্টিগ্রেডে বোঝায়, আর ক্যাপিটাল টি মানে হলো টেম্পারেচারটা কেলভিনে বোঝায়। বোঝা যাচ্ছে? তো যদি একদিকে আমরা গ্রাফটা অঙ্কন করি, এই দিক বরাবর ভি এবং এদিক বরাবর যদি টি থাকে, আমরা জানি কি কোন বিন্দুতে ছেদ করবে চার্লসের সূত্রে? তাহলে লেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তো সবচেয়ে কম নয়, কত ডিগ্রি সেন্টিগ্রেড সবচেয়ে কম? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যেটা হবে এটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আবারও বলছি, যদি এই লেখচিত্রটা বলতো ভি ক্যাপিটাল টি, তাহলে কি হতো? এদিকে ভি, এইদিকে ক্যাপিটাল টি, তখন কিন্তু মূল বিন্দু দিয়ে যেত এবং 0 থেকে যেত। আমরা জানি কি -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হলো কি 273 যোগ করলে কত হবে? 0 কেলভিন। তো 0 কেলভিন হতো যদি ভি ক্যাপিটাল টি গ্রাফ বলতো। যেহেতু এটা ভি স্মল টি আছে তাই টি অক্ষকে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে ছেদ করবে। চলো পরের কোশ্চেনটা দেখো, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে এবং ওই হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত? ফেরাসে দেওয়া আছে 56। তো এইগুলো কিন্তু, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা কিন্তু এই লোহিত তপ্ত আয়রনের সঙ্গে স্টিমের বিক্রিয়াটা কিন্তু জানতে হবে। দেখো লোহিত তপ্ত আয়রন মানে কি? Fe, আর স্টিমের সংকেত হলো কি? H2O। তো স্টিমের সঙ্গে আয়রনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সেটা কিন্তু তোমাদের কিন্তু আগে জানতে হবে। দেখো Fe প্লাস H2O বিক্রিয়া করে হয় কি? Fe3O4 প্লাস H2, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এবার দেখো এই বিক্রিয়াটাকে আগে তোমার প্রথম লক্ষ্য হচ্ছে ব্যালেন্স করা। তো দেখো ডান দিকে ফেরাস আছে 3টে, বাম দিকে 2টো আছে, তাহলে এখানে ফেরাসের আগে 3 দিয়ে দিলাম। ব্যালেন্স হলো কি হলো না? দেখো ফেরাসটা 3টে হয়ে গেল। এবার দেখো হাইড্রোজেন ডান দিকে 2টো, বাম দিকে 2টো আছে, আর অক্সিজেন ডান দিকে 4টে আছে, বাম দিকে 1টা আছে, তাহলে এখানে 4 দিয়ে দিলাম।
তো 4 দিয়ে দিলে 4টে অক্সিজেন হয়ে গেল, কিন্তু হাইড্রোজেন কটা হলো? 8টা। যেই হাইড্রোজেন 8টা বাম দিকে হয়ে গেছে, তাহলে এখানে 4 দিয়ে দাও। দেখো ব্যালেন্স হয়ে গেছে। এইবার এগুলোকে আণবিক ভরে ভাঙো। দেখো ফেরাসের দেওয়া আছে 56, তাহলে 3 ইন্টু 56 মানে এটা কত হবে? 168 গ্রাম। লোহিতত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন? তাহলে হাইড্রোজেনটাকে আমি দেখব। দেখো হাইড্রোজেন কত? 2 ইন্টু 1 তার সাথে আবার 4, তাহলে 2 ইন্টু 4 মানে 8 গ্রাম। কিন্তু যে হাইড্রোজেন উৎপন্ন হয় তার এসটিপিতে আয়তন বলেছে। দেখো আমরা জানি 1 মোল, এটা কত মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে? 4 মোল। 1 মোল হাইড্রোজেনের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 4 মোল হাইড্রোজেনের আয়তন কত হবে? 1 মোল হাইড্রোজেনের আয়তন কত? আমরা সবাই জানি এটা 22.4 লিটার। তাহলে 4 মোলের ক্ষেত্রে কত হবে? 4 ইন্টু 22.4 লিটার, এতটা। এই যে 4 ইন্টু 22.4 লিটার, এত লিটার হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম ফেরাস লাগছে? 168 গ্রাম। তাহলে 168 গ্রাম এফি থেকে 4 ইন্টু 22.4 লিটার হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে 1 গ্রাম ফেরাস থেকে কত হবে? 4 ইন্টু 22.4 বাই 168 এবং কত বলছে? 21 গ্রাম ফেরাস থেকে। তাহলে 4 ইন্টু 22.4 বাই 168 ইন্টু 21। তো এটা কাটাকাটি করলে হবে 8, 4 দিয়ে কাটাকাটি করলে হবে 2, তাহলে 22.4 বাই 2, তাহলে এটা হবে 11.2 লিটার। 11.2 লিটার, 11.2 লিটার এসটিপিতে আয়তন। বোঝা গেছে? পরের কোশ্চেনটা দেখো, 79.5 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে সম্পূর্ণরূপে বিজারিত করতে যে পরিমাণ হাইড্রোজেন প্রয়োজন এনটিপিতে তার আয়তন কত? দেখো কিউপ্রিক অক্সাইডের সংকেত কি? CuO। এটাকে বিজারিত করতে যে পরিমাণ হাইড্রোজেন, তাহলে বিজারিত করতে হাইড্রোজেন লাগবে, তাহলে কিউপ্রিক অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন হবে কি? কপার প্লাস জল উৎপন্ন হলো। এইবার এটা ব্যালেন্স করা আছে কিনা দেখতে হবে। দেখো কপার বাম দিকে একটা আছে, ডান দিকে একটা, অক্সিজেন বাম দিকে একটা, ডান দিকে একটা, হাইড্রোজেন ডান দিকে বাম দিকে দুটো করে আছে, তাহলে ব্যালেন্স করা আছে। এবার আমরা আণবিক ভরে ভাঙবো। তাহলে কপারের দেওয়া আছে কত? 63.5, তো 63.5 প্লাস অক্সিজেনের কত? 16, তাহলে এটা হচ্ছে কত? 79.5 গ্রাম। এবার দেখো হাইড্রোজেনকে ভাঙলে কি উৎপন্ন হবে? হাইড্রোজেনকে 2 ইন্টু 1 আমরা জানি, তাহলে 2 গ্রাম। তাহলে 79 কোশ্চেনে বলা আছে কি? 79.5 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে সম্পূর্ণরূপে বিজারিত করতে যে পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হয়। তো কত পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হয়েছে 79.5-কে? দেখো অঙ্কটা কিছুই নেই, কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, এটাকে ভেঙেও 79.5 এসছে, আর আমাদের কিন্তু কোশ্চেনে দেওয়াও আছে 79.5। তাহলে 79.5 গ্রাম কিউপিক অক্সাইডকে বিজারিত করতে কত গ্রাম হাইড্রোজেন লাগছে? 2 গ্রাম। এবার বলছে কি না, তার এনটিপিতে তার আয়তন কত? তো 2 গ্রামের আয়তন কত হয়? 2 গ্রাম মানে কত মোল? 1 মোল। তো 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তাহলে এর আয়তনটা কত হবে? 22.4 লিটার। এটাই হলো অ্যান্সার, 22.4 লিটার। এবার বলছে বিক্রিয়া শেষে কঠিন যে অবশেষ থাকবে তার ওজন কত? তো কঠিন অবশেষ কোনটা? কপার। এটাই হচ্ছে কি বিক্রিয়া শেষে কঠিন অবশেষ। তো কপার কত আছে? দেখো শুধুমাত্র কপার, তো কপারকে ভাঙলে কত হবে? 63.5 এত গ্রাম। তাহলে কঠিন অবশেষের ওজন কত হলো? 63.5 গ্রাম। এটাই অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 বলতে কি বোঝায়? দেখো রৈখিক বিবর্ধন মানে হলো, অ্যাকচুয়ালি বিবর্ধন মানে হলো ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ, অর্থাৎ প্রতিবিম্বের
প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তু উচ্চতা, মানে একটা বস্তুর তুলনায় তার প্রতিবিম্বটা যত গুণ সেটাই হচ্ছে রৈখিক বিবর্ধন। তাহলে কোনো বস্তুর যদি উচ্চতা 1 সেন্টিমিটার হয়, তার মানে তার প্রতিবিম্বের উচ্চতাটা কত হবে? 2.5 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে? তো প্রতিবিম্বের তুলনায় বস্তুটা যত গুণ, এখানে বলেই দিয়েছে যে 2.5, তো 2.5 মানে হচ্ছে বস্তুটা যা তার 2.5 গুণ প্রতিবিম্ব। বোঝা গেল? তারপরে দেখো একটা শর্ট কোশ্চেন দেওয়া আছে, দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করে? এটা হবে কি? অবতল দর্পণ। দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করে, কারণ অবতল দর্পণে কি হয়? বস্তুর বড় আকারের প্রতিবিম্ব গঠন হয়, এই জন্য। পরের কোশ্চেনটা দেখো, গোলীয় দর্পণের সাহায্যে একটি মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় সৃষ্টি হয়। বস্তু দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। প্রথমেই বলি, এই অঙ্কটা কিন্তু তোমাদের সিলেবাসে যতটুকু লাইটের পোর্শনে গোলীয় দর্পণের যতটুকু অ্যাপ্লিকেশান আছে কিন্তু তার মধ্যে নয়। এটা বেটার আছে তোমাদের 12-এর সিলেবাসে। 12-এ যারা সায়েন্স নিয়ে পড়বে তারা কিন্তু অবশ্যই কিন্তু তখন বুঝতে পারবে। তো যেহেতু এটা সিলেবাসে দেয়া নেই কিন্তু টেস্ট পেপারে দেওয়া আছে, তাই আমি যতটা পারছি জিস্ট করে তোমাদেরকে বলছি, কিন্তু ডিটেলস বুঝতে গেলে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই ক্লাস 12-এর চ্যাপ্টারগুলো পড়তে হবে। তো দেখো, গোলীয় দর্পণের সাহায্যে একটি মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব। বিবর্ধিত প্রতিবিম্বের বিবর্ধন m = 4 দেওয়া আছে। এবার বলি, বিবর্ধনের অবতল দর্পণ এবং উত্তল দর্পণের বিবর্ধনের একটা সূত্র আছে, সেটা হলো m = I/O, ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ, মানে বস্তুর তুলনায় প্রতিবিম্ব কত গুণ। কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। কেন না, একটা সাইন কনভেনশন আছে, মানে এটা যদি এক্স ওয়াই এর ছেদবিন্দু হয় তাহলে এর ডান দিকে হবে প্লাস, বাম দিকে মাইনাস, যেমন তোমরা গ্রাফ পেপারে দেখেছো। একই রকমভাবে উপরের দিকে হবে প্লাস, নিচের দিকে মাইনাস। যদি এইখানে মনে করো একটা অবতল দর্পণ আছে, এখানে বলে দিয়েছে গোলীয় দর্পণ, কিন্তু কোশ্চেনটা পড়ে আমরা বুঝতে পারছি কি অবতল দর্পণ, কারণ পর্দায় প্রতিবিম্ব তৈরি হওয়া মানে সদ্বিম্ব, তাহলে সদ্বিম্ব তৈরি করে কে? একমাত্র অবতল দর্পণ সদ্বিম্ব তৈরি করে। তাহলে দেখো, এই রকম অবতল দর্পণের সামনে কোনো একটা জায়গায় বস্তু আছে এবং সেই বস্তু থেকে প্রতিবিম্বের যে দূরত্বটা, বস্তু থেকে প্রতিবিম্বের অর্থাৎ বস্তু থেকে প্রতিবিম্ব শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় তৈরি হলো, মানে 9 সেন্টিমিটার দূরে পর্দায় তৈরি হলো। তাহলে এই যে দর্পণটা আঁকা হয়েছে এর উপরের দিকে দেখো, প্রধান অক্ষের উপরের দিকে আছে কি? অবজেক্ট ও, মানে বস্তু, আর নিচের দিকে আছে দেখো আই। তো যখন উপরে থাকবে প্লাস হবে, নিচে থাকবে যখন মাইনাস হবে। যেহেতু I/O একটা প্লাস আছে উপরে, একটা মাইনাস আছে, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কত? মাইনাস। একই রকমভাবে এইটা সমান হলো V/U। V/U মানে কি? V/U মানে বস্তু কতটা দূরত্বে আছে সেটা হলো U, আর প্রতিবিম্ব কতটা দূরত্বে আছে সেটা হলো V। মানে ভিটা হলো দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে বস্তু দূরত্ব হলো U, আর প্রতিবিম্ব দূরত্ব হলো V। বোঝা গেছে? তো দেখো দুটোই মাইনাস আছে, তাই এক্ষেত্রে মাইনাস আর হলো না। তাহলে আমরা পেয়ে গেলাম কি? m = I/O কি? -V/U। এবার দেখো, যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে তার বিবর্ধন কত বলছে? যে 4। তাহলে 4 এটা কি? আমরা জানি কি বিবর্ধন সবসময় এক্ষেত্রে নেগেটিভ হবে, কারণ গোলীয় দর্পণের ক্ষেত্রে I একটা মাইনাস আছে উপরে, তাই নেগেটিভ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? V/U = এই লাইনটা থেকে আমরা পেয়ে গেলাম কি না V/U = 4। এবার দেখো ভি সমান কি? বস্তুর দূরত্ব। তো ভি সমান কি? প্রতিবিম্বের দূরত্ব। তো প্রতিবিম্বের দূরত্ব সমান বস্তু দূরত্ব প্লাস বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে কত? 9। ভি মানে কত হলো? 9 + U/U =
4। দেখো ছবিতে দেখো 9 প্লাস ইউ ইকুয়াল টু ভি, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কত, 9 প্লাস ইউ ইকুয়াল টু 4u। তাহলে 4u মাইনাস ইউ ইকুয়াল টু 9, মানে 3u ইকুয়াল টু 9, তার মানে ইউ ইকুয়াল টু কী পেলাম, 3। তাহলে বস্তুর যে দূরত্বটা সেটা পেলাম কত, 3, এবং প্রতিবিম্বের দূরত্বটা কত, তার সাথে আবার 3 যোগ, মানে ভি সমান 9 প্লাস ইউ ছিল, কিন্তু আমার ইউ বেরিয়েছে কত, 3। তাহলে 9 প্লাস 3 ইকুয়াল টু 12। তাহলে ভি পেলাম 12, এটা একটা অ্যান্সার, আর ইউ পেলাম 3, এটা একটা অ্যান্সার। তাহলে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব কিন্তু পেয়ে গেলাম। বস্তুর দূরত্ব 3 সেন্টিমিটার দূরে আছে বস্তুটা দর্পণ থেকে, আর প্রতিবিম্বের দূরত্বটা আছে কি 12 সেন্টিমিটার দূরে। আবারও বলছি, এটা কিন্তু বেটারভাবে বুঝতে গেলে তোমাদেরকে অবশ্যই ক্লাস 12-এর বইটা কিন্তু ফলো করতে হবে। পরের কোশ্চেনটা দেখো, একটি তড়িৎ কোষের ইএমএফ 12 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 1 ওহম। কোষটিকে 5 ওহম একটি রোধকের সঙ্গে যুক্ত করলে 2 মিনিটে কত তাপ উৎপন্ন হবে। দেখো এখানে একটা ইএমএফ অঙ্কন করো, সেই ইএমএফের একটা অভ্যন্তরীণ রোধ আছে, সেই অভ্যন্তরীণ রোধটা কত, 1 ওহম, এটাই অভ্যন্তরীণ রোধ আকার আদর্শ ছবি, এবং তার সাথে একটা 5 ওহম বড় রোধ যুক্ত করা আছে। তাহলে এটা 5 ওহম বড় রোধ যুক্ত করা আছে এবং ইএমএফটা কত, 12 ভোল্ট। তাহলে দেখো যেহেতু 5 ওহম আর এই 1 ওহম রোধ দুটো শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তো শ্রেণী সমবায়ে যোগ থাকলে এক্ষেত্রে আর টোটালটা কত হবে, তুল্য রোধটা হলো 5 প্লাস 1 অর্থাৎ 6 ওহম, দুটো সিম্পল যোগ হয়ে যাবে। এবার দেখো এক্ষেত্রে আমাকে বের করতে হবে আইটা। ভি কত দেওয়া আছে, 12 ভোল্ট। আই কত হবে, আইটা বের করতে হবে। আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই সমান ভি বাই আর, ভি কত, 12/6, তাহলে কত হবে 2 অ্যাম্পিয়ার। আই ইকুয়াল টু পেয়ে গেলাম 2 অ্যাম্পিয়ার। এবার বলছে কি কত তাপ উৎপন্ন হবে, তো তাপ উৎপন্নর ফর্মুলাটা কি, আমরা জানি এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এটা জুল এককে। তো আই স্কোয়ার এইচ সমান আই স্কোয়ার মানে 2 স্কোয়ার ইন্টু আর মানে কত 6 ইন্টু টি মানে 2 মিনিট, 2 মিনিটকে আমার কি করতে হবে, সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো 2 মিনিটকে যদি সেকেন্ডে নিই, টি এখানে দেওয়া আছে কত, 2 মিনিট, তো 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে 2 ইন্টু 60 অর্থাৎ 120 সেকেন্ড এখানে। তো সেখানে এইটাই আমি লিখলাম 2 ইন্টু 60, তাহলে 4 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 10, মানে এই যে 60টাকে আমি করে দিলাম কি 6 ইন্টু 10। তাহলে দেখো 4 ইন্টু 6 6 36 ইন্টু 2 মানে 72, তাহলে দেখো এটা কত উৎপন্ন হবে, 4 ইন্টু 72 ইন্টু 10 মানে 4 2 8, 4 7 8, 2880 এত জুল তাপ উৎপন্ন হবে। R1 R2 R3 মানে তিনটি রোধককে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে যদি তুল্য রোধ R হয়, তবে দেখাও যে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে দেখো তিনটে রোধ R1 R2 R3 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তো সমান্তরাল সমবায়ের ছবিটা অঙ্কন করি। এটা তিনটে রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। প্রথম রোধটা হলো R1, দ্বিতীয় রোধটা হলো R2, তৃতীয় রোধটা হলো R3। সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে যদি তুল্য রোধ R হয়, এবার এই তিনটে রোধের যে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে এদের অ্যাক্রসে, এবার দেখো এই যে তিনটে রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে এদের সাথে একটা সমান্তরাল সমবায়ে একটা ভোল্টেজ দেওয়া আছে, ধরে নিলাম ভি ভোল্টেজ দেওয়া আছে। তাহলে এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে, মনে করি আই পরিমাণ কারেন্ট গেল এখান থেকে, তো সেই আই পরিমাণ কারেন্ট এখান থেকে যাবে এবং আই পরিমাণ কারেন্টটা তিনটে ভাগে ভাগ হয়ে যাবে। এটা I1 হবে, এটা I2 হবে, এটা I3। আমি জানি না I1 I2 I3 সেম হবে কি না, মোটামুটি তিনটে আলাদা হয়ে যাবে। আবার এই একই পরিমাণ কারেন্ট এখান থেকে যাবে, আসবে I1, এখান থেকে যাবে I2, এখান থেকে যাবে I3, আবার এখানে
বর্তনীর মধ্যে আই পরিমাণ কারেন্ট প্রবেশ করবে। তাহলে দেখো প্রথম রোধটাতে আমি ওহমের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে ভি ইকুয়াল টু তিনটে রোধের অ্যাক্রসে কিন্তু এই ভি ভোল্টেজ যুক্ত করা আছে। তাহলে প্রথম রোধের ক্ষেত্রে যদি আমি ওহমের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে ভি ইকুয়াল টু কী হবে, I1 R1। দ্বিতীয় রোধের ক্ষেত্রে ভি ইকুয়াল টু কী হবে, I2 R2। তৃতীয় রোধের ক্ষেত্রে কী হবে, I3 R3। তাহলে প্রথম রোধ থেকে I1 সমান কী হবে, ভি বাই R1। দ্বিতীয় রোধের ক্ষেত্রে এখান থেকে I2টা কত পাবো, ভি বাই R2। আর তৃতীয় রোধের ক্ষেত্রে এখান থেকে কী পাবো, ভি বাই R3। I1 I2 I3 পেয়ে গেলাম। এইবার এই তিনটে রোধের পরিবর্তে যদি একটা রোধ যুক্ত থাকে, তিনটে রোধের পরিবর্তে যদি একটা রোধ যুক্ত থাকে এবং তার তুল্য রোধ সেই তিনটে রোধের মানের সমান মানের রোধ যদি হয় আর, তাহলে কি হবে, মনে করো এই তিনটে রোধ না রেখে এখানে একটা বড় রোধ দেওয়া আছে এবং তার মান আর, এবার বাকিটা একই সেম ভি ভোল্টেজের সঙ্গে যুক্ত করা আছে। তাহলে এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাবে এবং এখান থেকে ওহমের সূত্রটা কী হবে, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই সমান কী পাবো, ভি বাই আর। এবার দেখো প্রত্যেকের ভোল্টেজটা কিন্তু এক্ষেত্রে এর ভোল্টেজটাও সেম, এর ভোল্টেজটাও সেম। তাহলে আমি আই সমান কী পেয়ে যাব, আই সমান তো আমার আই রোধটা তিনটে ভাগে ভাগ হয়েছিল, I1 I2 সরি আই কারেন্টটা তিনটে ভাগে ভাগ হয়েছিল, I1 I2 I3। তাহলে আই সমান আমরা লিখলাম কি, I1 প্লাস I2 প্লাস I3 লিখলাম। তাহলে দেখো I1 মানে কি লিখলাম, ভি বাই R1 প্লাস I2 মানে ভি বাই R2 প্লাস I3 মানে ভি বাই R3। এখান থেকে যদি আমি ভি কমন নিই তাহলে পেয়ে গেলাম কি, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এবার এই সমীকরণটা থেকে দেখো আই সমান কি, ভি বাই আর। তাহলে এটা এইখানে বসিয়ে দাও, ভি বাই আর, এখানে বসিয়ে দাও ভি বাই আর। দেখো এই ভি কেটে গেল, থাকছে পড়ে কি, তাহলে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এই হয়ে গেল 1/R1 ইকুয়াল টু 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3।